নাইমা গেছে। মাঠে নাইমা গেছে। মিথ্যা বক্তব্য দিচ্ছেন সংসদে, এটা কোনো মতে কাম্য না। আপনি শিলংয়ে কিভাবে ছিলেন আমার জানা দরকার নাই। আপনি কাকে বাঁচাতে যাচ্ছেন? ভারতকে। কারণ আপনি কিভাবে শিলং গেলেন এইটা তদন্তের বিষয়। ওখানে চলে আসবে আমাদের শুক্রনের বাড়ি কিভাবে ভারতে গেল, চলে আসবে আরো অনেক গুম ব্যক্তি ভারতে নিয়ে যাওয়া হয়েছে। যদি সরকারের হেডন থাকে আমাদেরকে গ্রেফতার করে দেখান। সরকারের সমালোচনা হবে তারেক রহমানের নাম ধরে হবে, কড়া ভাষায় সরকারকে সমালোচনা করব। যদি সরকারের হেডন থাকে আমাদেরকে গ্রেফতার করে দেখান। যদি গ্রেফতার হয় তাহলে দিনে দিনে বহু ডেনা বাড়বে। ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান, শ্রীলঙ্কার দালালেরা। আমি কয়ে যাইতেছি, লিখে রাখেন। বিএনপি সরকার পর্বত প্রমাণ ব্যর্থতার দায় ঘাড়ে নিয়ে বিদায় হবে। কয়ে গেলাম আজকে, লিখে রাখেন। মানুষ রাষ্ট্র চালানোর ভুল ব্যর্থতা মেনে নেয়, মাফ করে দেয়। যেটা মাফ করে না সেটা হইতেছে গাদ্দারি, চালাকি। বিএনপি জুলাইয়ের সাথে গাদ্দারি করছে, জনগণকে বেকুব ভাবছে, জনগণের সাথে চালাকি করছে, আর ক্ষমতাকে চিরস্থায়ী বলে মনে করছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুপুত্র, এবার ভাষা ঠিক আছে তো? অপটা ভাবে না তো? আচ্ছা, তাহলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুপুত্র, আপনাকে অনুরোধ জানাতে চাই, আপনার মরহুম পিতা এবং মরহুম মাতা যারা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন, মাথা উঁচু করে দাঁড়িয়েছিলেন, তাদের থেকে শিক্ষা নিয়ে আপনি তো সুযোগ্য পুত্র, আল্লাহর ওয়াস্তে বাংলার মাটি থেকে ভারতীয় আধিপত্যবাদকে দূর করুন। আল্লাহর ওয়াস্তে এই জুলাইকে ধারণ করুন, না হলে নতুন যেই গণঅভ্যুত্থান আসছে আপনি বাংকারের ভিতরে ঢুকিয়ে সুড়ঙ্গ দিয়ে দিল্লিতে পালাতে পারবেন না। অবিশ্বাস্যভাবে মাঝপথে জামাত ক্ষমতায় আসার উপক্রম লক্ষ্য করা যাচ্ছে। অবাক হচ্ছেন? হ্যাঁ, এটা হার্শ রিয়ালিটি। হঠাৎ বিএনপি সরকারের কি যেন হয়েছে, তাদের হিসাব এলোমেলো হয়েছে, তারা চোখে কানে দেখছে না, তাদের ট্রেন ফেল করেছে। কেন গিয়েছে চীনে সেটাও আমি আপনাদেরকে বলছি, তার আগে ওই আলাপটা একটু সেরে আসি। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, ভেরি ইন্টারেস্টিং একটা খবর আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকে হাজির হয়েছি। বাংলাদেশ সরকার পররাষ্ট্রনীতিতে একেবারে হযবরল একটা অবস্থা করে ফেলেছে। কি করেছে আমি সেটা একটু বিস্তারিত আপনাদের সামনে আলাপ করতে চাচ্ছি। আসেন আল্লাহর নামে আমরা শুরু করি। আসসালামু আলাইকুম দর্শক, যেখান থেকে এই ভিডিওটি ক্লিক করেছেন তাদের অনুরোধ করে বলছি, ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, কেননা আজকের এই ভিডিওটিতে এমন একটি তথ্য আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি যা শুনলে আপনারা অবাক হতে বাধ্য হবেন। দর্শক, তার সাথে ভিডিওর শুরুতেই ভিডিওর যে অংশগুলো আপনারা ইতিমধ্যে দেখেছেন, দর্শক দেখেই বুঝতে পারছেন আজকের এই ভিডিওটি আপনাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে যাচ্ছে। দর্শক, তার আগে বলবো, যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, প্রতিনিয়ত আপডেট গরম গরম খবর হতো অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, চলুন একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি আমার মনোযোগ সহকারে দেখে আসি। কেন গিয়েছে চীনে সেটাও আমি আপনাদেরকে বলছি, তার আগে ওই আলাপটা একটু সেরে আসি। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, ভেরি ইন্টারেস্টিং একটা খবর আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকে হাজির হয়েছি। বাংলাদেশ সরকার পররাষ্ট্রনীতিতে একেবারে হযবরল একটা অবস্থা করে ফেলেছে। কি করেছে আমি সেটা একটু বিস্তারিত আপনাদের সামনে আলাপ করতে চাচ্ছি। আসেন আল্লাহর নামে আমরা শুরু করি। জিয়াউর রহমানের আমলে যে ফ্রেন্ডশিপ ফর অল ম্যালিস ফর নান, অর্থাৎ সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়, এই যে পররাষ্ট্রনীতির মূল কথা ছিল, এইখান থেকে আওয়ামী লীগ যেমন দূরে সরে এসেছিল, বিএনপিও ঠিক আওয়ামী লীগের দেখানো পথে হাঁটতে গিয়ে একেবারে যাচ্ছে তাই অবস্থা করে ফেলেছে, একেবারে মানে এখানে লেজে গবরে অবস্থা করে ফেলেছে। আপনারা জানেন যে ভারত এবং আমেরিকার সাথে এই সরকার, বিএনপি সরকার, সম্পর্কটাকে খুব জোরদার করার জন্য উঠে পড়ে লেগেছিল। অবস্থাটা এমন পর্যায়ে নিয়ে গিয়েছিল তারা, যে ভারত এবং আমেরিকার সাথে সম্পর্ক না বাড়াতে পারলে তাদের কোনো একটা জায়গা দিয়ে হয়তো তাদের বিরাট ক্ষতি হয়ে যাচ্ছে। তাদের হয় ক্ষমতা থাকছে না, অথবা তারা রাষ্ট্র পরিচালনা করতে পারবে না, অথবা তারা অন্য কোনো একটা শক্তির হয়তো মোকাবেলা করতে পারবে না। এই চিন্তায় তারা অস্থির হয়ে গিয়েছিল। ফলে তারা কি হলো, রাশিয়া থেকে তেল কিনবে, সেটাও আমেরিকার অনুমতি লাগবে। আবার নেপাল থেকে গ্যাস নিয়ে আসবে, সেটা ভারতের অনুমতি লাগবে। এইগুলো বিএনপির মন্ত্রীরা একেবারে প্রকাশ্যে বলেছে, আমি বানিয়ে বলছি না। এই যে শুনুন, নেপালের যে ক্যাপাসিটি, নেপাল আরো বেশি করে আমাদের কাছে বিক্রি করতে চায়, কিন্তু সেটা তো ইন্ডিয়ার মাধ্যমে আসতে হবে। তো অর্থাৎ পররাষ্ট্রনীতিতে এই যে অন্য দেশের উপরে নতজানু হয়ে যাওয়া, তার উপরে নির্ভরশীল হয়ে যাওয়া, এর খেসারত এখন দিতে হচ্ছে এই সরকারকে। তাদের কেবলা পরিবর্তন করে চীনের দিকেই ঠিক রুজু হলো। এখন এই যে চীনের দিকে কেবলা রুজু করতে যাচ্ছে, এখানেও সরকারের ভিতরে ব্যাপক বাধা আছে। আমেরিকার পক্ষ নিতে গিয়ে তারা ইরানের মতো মজলুম দেশের পক্ষে দাঁড়াতে পারে নাই, যার কারণে ইরান বাংলাদেশের উপরে ক্ষোভ প্রকাশ করেছে, বিরক্ত হয়েছে, হরমুজ প্রণালীতে বাংলাদেশের জাহাজ আটকে দিয়েছে। এখন যখন আমেরিকা থেকে সেই কাঙ্ক্ষিত যা চাওয়ার সেটা যখন পায় নাই, এখন তাদের মাথা খারাপ হয়ে গেছে, অস্থির হয়ে গেছে সরকার।
এখন আপনারা জানেন, আগেই একটু বলে রাখি, চীনে চলে গেছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধানমন্ত্রীর অর্থ এবং পরিকল্পনা উপদেষ্টা তিতুমির। মির্জা ফখরুল ইসলাম আলমগীর গেছে গত রবিবারে, আর আজ সোমবার ভোরে প্রধানমন্ত্রীর অর্থ এবং পরিকল্পনা উপদেষ্টা তিতুমির তিনি গেছেন। কেন গিয়েছে চীনে সেটাও আমি আপনাদেরকে বলছি, তার আগে ওই আলাপটা একটু সেরে আসি। তাহলে আমেরিকার কাছ থেকে যখন তারা কাঙ্ক্ষিত রেসপন্স পায় নাই, IMF এ 35,000 কোটি টাকা যে ঋণ চেয়েছিল, সেই ঋণ IMF দেয় নাই। তারা পরিষ্কার করে বলে দিয়েছে যে না, তোমরা ব্যাংক সংশোধন আইন পাশ করে লুটেরাদের, যারা লুটপাট করেছিল, ব্যাংক ব্যবস্থাকে যারা ধ্বংস করে ফেলেছিল এবং বিদেশের অর্থ পাচার করেছিল, তোমরা তাদেরকে পুনর্বাসন করতে করেছো ব্যাংক সংশোধন আইন পাশ করে, তার মানে তোমাদেরকে এই টাকা দিব না। আমির খসরু মাহমুদের নেতৃত্বে সেখানে যারা গিয়েছিল তাদেরকে হতাশ করে ফিরে দিয়েছে। IMF টাকা দেয় নাই। আমেরিকার কাছে যা চেয়েছিল, ভেবেছিল যে খলিলুর রহমানের মাধ্যমে আমেরিকার কাছ থেকে হাতি ঘোড়া সব নিয়ে চলে আসবে। খলিলুর রহমানও যখন আমেরিকা থেকে খালি হাতে ঢ্যাংডাঙাতে চলে আসলো, তখন আর কি করবে? এইবার তারা তাদের কেবলা পরিবর্তন করে চীনের দিকেই ঠিক রুজু হলো। এখন এই যে চীনের দিকে কেবলা রুজু করতে যাচ্ছে, এখানেও সরকারের ভিতরে ব্যাপক বাধা আছে। সরকারের ভিতরে, আগেই বলছি, বারবার আপনারা এই জিনিসটি শুনেছেন, সরকারের ভিতরে একটা বিরাট গোষ্ঠী আছে যারা এই বিএনপি সরকারকে ভারতমুখী হতে বাধ্য করেছে। এখন এর ভিতরে দেখেন, এই যে নিতাই রায় চৌধুরী, যিনি বিএনপি সরকারের সংস্কৃতি মন্ত্রী, তিনি একটা কথা বলেছেন। তিনি বলেছেন যে শেখ হাসিনার চীন নীতি ভারত এবং বাংলাদেশের জন্য ক্ষতিকর। কেন? এখানে শেখ হাসিনার চীন নীতি বুঝলাম বাংলাদেশের জন্য ক্ষতিকর হয়েছে, উনি এখানে ভারতের কথা কেন বলবেন? তার মানে কি তার ওনার হৃদয়ে ভারত ধারণ করে, সর্বাগ্রে ভারত, বাংলাদেশের কথাটা না বললে কেমন হয়? এই জন্য। আর এই বার্তাটা তিনি কেন বলেছেন, এই কথাটি তিনি কেন বলেছেন? এই কথাটি তিনি তখন বলেছেন যখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা এবং আরো রাজনৈতিক নেতৃবৃন্দ চীন সফরে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন, সেই সময় তিনি এই কথাটি বলেছেন। অর্থাৎ একটা বার্তা কিন্তু আগেই দিয়ে দিয়েছেন যে হ্যাঁ, তোমরা তো সেখানে যাচ্ছ, যাও, কিন্তু এটা মনে রেখো, চীন কিন্তু ভারত এবং বাংলাদেশের জন্য ক্ষতিকর। বার্তা কিন্তু একটা পৌঁছে দিয়েছে। মনে আছে শেখ হাসিনার কথা আপনাদের? শেখ হাসিনা যখন সবাইকে পাশ কাটিয়ে ভারতের কোথায় উঠতো আর বসতো, নীল ডাউন দিত, শেষের দিকে এসে যখন আর কোনো কাজ হলো না, অর্থনীতি একেবারে ভেঙে পড়লো, তখন তড়িঘড়ি করে কিন্তু চীনে চলে গিয়েছিলেন 4,000 বিলিয়ন ঋণ সহায়তা আনার জন্য। এরপরে চীন ওখান থেকে অনেকটা বলা চলে উষ্ঠা দিয়ে যখন তাড়িয়ে দিল, খালি হাতে যখন বিদায় করে দিল, সফরের 2 দিন বাকি থাকতেই কিন্তু ফিরে এসেছিল। আসার অল্প কয়েকদিন পরেই শেখ হাসিনা সরকার ভেঙে পড়লো, থাকতে পারলো না। বিএনপির ক্ষেত্রেও কিন্তু ঠিক সেটাই হলো। IMF এর কাছে ঋণ সহায়তা চাইলো, সেখান থেকে খালি হাতে ফিরে এলো। আমেরিকার কাছ থেকে খালি হাতে ফিরে এলো। এইবার তারা চীনে যাচ্ছে। চীনে গিয়ে কি সম্পর্ক জোরদার করার জন্য গেছে, ঋণ সহায়তার জন্য গেছে। যতই নিতাই রায় চৌধুরী এই বার্তা দিক না কেন যে শেখ হাসিনার চীন নীতি ভারত এবং বাংলাদেশের জন্য ক্ষতিকর, পররাষ্ট্র নীতিতে ভারসাম্য আনার জন্য চীনের প্রতি তাকে ঝুঁকতেই হবে। আমার তো কারো বন্ধু বানানোর দরকার নেই, কারো শত্রু বানানোর দরকার নেই। ভারত আমার শত্রু বানানোর দরকার নাই। ভারতও আমার বন্ধু থাক, চীনও আমার বন্ধু থাক। আমার স্বার্থ যেখানে দরকার, আমার যার কাছ থেকে নেওয়া দরকার, এমনকি আমি পাকিস্তানের কাছ থেকেও নিব, আমার তো কোনো সমস্যা নেই। তাহলে আমি ভারতের কথা মতো কেন আমাকে পোশাক করতে হবে? ভারতের কথা মতো কেন আমাকে পায়খানা করতে হবে? এইটা তো চরম খারাপ। এখন আসেন, চীনে যে গেল, চীন কি এমনি এমনি সবকিছু দিয়ে দেবে? সম্পর্ক উন্নয়নের জন্যই কিন্তু গিয়েছে। এখন চীনের কাছে যে যখন এই আলাপ করবে, এই আলাপটা যখন আলোচনার টেবিলে উঠবে যে আমাদেরকে সহযোগিতা করুন, তখন চীন কি একেবারে এমনি এমনি দুহাত উজাড় করে দিয়ে দেবে? তা কিন্তু দেবে না। এবং দেবে যে না, চীন কিন্তু এখানে ডেকে নিয়ে গেছে। খেয়াল করবেন একটা বিষয়, কয়েকদিন আগে বাংলাদেশের চীনের যিনি রাষ্ট্রদূত, তিনি কিন্তু তারেক রহমানের কাছে চিঠি লিখেছিলেন তার সাথে সাক্ষাতের জন্য। তার মানে সরকার গঠনের পরে চীনের মতো একটা দেশের রাষ্ট্রদূতের সাথে সরকারের সাক্ষাৎ করার সুযোগ হয় নাই। পরে কিন্তু ভাবসাব দেখে, চীন তো তারা তো আন্তর্জাতিক খেলোয়াড়, ভাবসাব দেখে দেখছে যে তারা আমেরিকার প্রতি ঝুঁকছে, তারা ভারতের প্রতি ঝুঁকছে। আর বাংলাদেশে ভারত এবং আমেরিকার উপস্থিতি বৃদ্ধি মানেই চীনের উপস্থিতি খর্ব করা, চীনের স্বার্থ খর্ব করা। যার কারণে চীন একটা বার্তা দিল যে আপনার সাথে দেখা করতে চাই। এখন আলোচনার টেবিলে প্রথম যে কথাটি আসবে যে ঠিক আছে, তুমি তো IMF এর কাছে গেছো, IMF তোমাকে ফেরত দিয়েছে খালি হাতে। তুমি আমেরিকার কাছে গেছো, আমেরিকা তোমাকে ফেরত দিয়েছে খালি হাতে। তুমি ভারতের কাছ থেকেও কোনোদিন কিচ্ছু পাবা না, কারণ ভারত এমন একটা দেশ, ও শুধু নেবে, ও কাউকে কোনোদিন দিতে জানে না। তাহলে চীন বলবে যে তুমি যেহেতু কোনো জায়গা থেকে কোনো কিছু পাচ্ছ না, এখন আমার একটা শর্ত আছে, যদি আমার এই শর্ত তুমি পালন করতে পারো, তাহলে তুমি কি চাও আমি তোমার জন্য দিতে প্রস্তুত আছি। তুমি যা যা চাও এই নাও, সবকিছু দিয়ে দিলাম। এখন আমাকে একটা জিনিস দিতে হবে, ওই তিস্তা প্রকল্প, এটা আমাকে দিতে হবে। এখন বলেন, এই তিস্তা প্রকল্প ছাড়া আপনারা লিখে রাখতে পারেন, চীন বাংলাদেশকে আর একটি কানা পাইও দেবে না। তিস্তা প্রকল্প চীনকে দিতেই হবে। এবং আমরা যারা বাংলাদেশের জনগণ, তারা মনে করি অবশ্যই তিস্তা প্রকল্প চীনকে দিতে হবে। কারণ এখানে ভারতের যে আধিপত্য কায়েম হয়েছে, এর জন্য এই আধিপত্য কিছুটা কমানোর জন্য আমার শত্রু বানানোর দরকার নাই। আগেই বলেছি, শত্রু বানানোর দরকার নাই। আমার স্বার্থ আগে দেখতে হবে, আমি কার দ্বারা আমার ভূখণ্ড সংরক্ষিত হবে, আমার স্বার্থ সংরক্ষিত হবে, এইটা আমাকে দেখতে হবে। অন্য কার কি হচ্ছে সেটা তো কেউ তো আমার চিন্তা করবে না।
আন্তর্জাতিক পর্যায়ে ভূ রাজনীতি যেটা, এই ভূ রাজনীতিতে কিন্তু কেউ কোনোদিন অন্য কারো চিন্তা করে না, কোনোদিনও করবে না। তাহলে চীনকে যদি আমি এখানে স্পেস দেই, তিস্তা প্রকল্পের কাজ যদি চীনকে দেই, ভারত অন্য যেগুলো করছে সেগুলো করুক। এমনকি আমেরিকার সাথেও আমাদের সম্পর্ক লাগবে, তুরস্কের সাথে আমাদের সম্পর্ক বৃদ্ধি করতে হবে, পাকিস্তানের সাথে সম্পর্ক বৃদ্ধি করতে হবে, ইরানের সাথে সম্পর্ক বৃদ্ধি করতে হবে, যেখানে যেখানে আমার যতটুকু সুযোগ আছে, সৌদি আরবের সাথে আমার সম্পর্ক বৃদ্ধি করতে হবে। এই দেশগুলো লাগবে আমার অর্থনৈতিক পুনর্গঠনের জন্য, আমার অবকাঠামোগত উন্নয়নের জন্য। এই সমস্ত দেশের সহযোগিতা আমার লাগবে। এই আন্তর্জাতিক সম্পর্কটা কিন্তু লম্বা হয় টেক অ্যান্ড গিভ এই নীতিতে। তাহলে আমাকে তাকে কিছু দিতে হবে আর আমার কিছু নিতে হবে। এখন এর ভিতরেই উইন উইন সিচুয়েশনে থাকতে হবে উভয় পক্ষকে। আমাকে উইন উইন সিচুয়েশনে থাকতে হবে যেন আমি জিতে গেলাম এরকম পরিস্থিতিতে। যাই হোক, এখন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে যে 19 সদস্যের টিম চীনে গেছে, চীন থেকে তারা কিভাবে কি করে আসে এবং চীনের সাথে সম্পর্ক কতটুকু জোরদার করতে পারে, এটি এখন দেখার বিষয়। হয়তো এর পরেও সরকারের উচ্চ পর্যায়ে আরো সফর লাগবে এবং সরকার যাবেও, সেই পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। প্রিয় ভাই বোনেরা, আপনাদের কাছে কি মনে হয়, বাংলাদেশের কি চীনের সাথে সম্পর্ক বৃদ্ধি করা উচিত নাকি আমেরিকা এবং ভারতের প্রতি নতজানু হয়ে থাকা উচিত? জানাবেন কমেন্টস করে। আর আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। অবিশ্বাস্যভাবে মাঝপথে জামাত ক্ষমতায় আসার উপক্রম লক্ষ্য করা যাচ্ছে। অবাক হচ্ছেন? হ্যাঁ, এটা হার্শ রিয়ালিটি। হঠাৎ বিএনপি সরকারের কি যেন হয়েছে, তাদের হিসাব এলোমেলো হয়েছে, তারা চোখে কানে দেখছে না, তাদের ট্রেন ফেল করেছে, এখন নতুন ট্রেনে ওঠার চেষ্টা করছে। তবে নতুন ট্রেনের ড্রাইভিং সিটে বসে আছে জামাত। এখানে জামাত ক্ষমতায় আসার মাঝপথে, আমি বলছি না যে বিএনপির পতন হয়ে জামাত ক্ষমতায় আসবে নির্বাচনের মাধ্যমে অথবা জামাত বিপ্লবী সরকার করবে, না, দুইভাবে হতে পারে। একটা হচ্ছে যে জামাতকে সাথে নিয়ে জাতীয় সরকার গঠনে বাধ্য হতে পারে বিএনপি, কারণ দেশের যে পরিস্থিতি তাতে বিএনপি এককভাবে দেশ চালাতে পারবে না। স্বাধীনতার পর অর্থনীতি সবচেয়ে ভয়াবহ অবস্থায় আছে। দুই একটা অর্থনৈতিক ক্রাইসিস মোমেন্ট বাদ দিলে, যেমন ৭৪ দুর্ভিক্ষ বা এই টাইপের কিছু অবস্থা বাদ দিলে আমাদের অর্থনীতি এখন খুবই তলানিতে আছে। রিজার্ভের অবস্থা কাগজে কলমে যা, বাস্তবে তা কিছুই না, আর যা আছে ওটা ব্যবহারযোগ্য না। আপনার পকেটে যদি টাকা থাকে আর আপনি যদি সেই টাকা দিয়ে খাবার কিনে না খেতে পারেন, আপনি না খেয়ে থাকেন, ওই টাকার কোনো দাম নেই। তা রিজার্ভ যে কারণে রাখা হয়, আমদানি বা মেটানো থেকে শুরু করে নানান কারণে, এই টাকায় হাত দেওয়া যাবে না। যতটা দেখানো হয় ততটা না, একটা নির্দিষ্ট পরিমাণ ব্যবহার করা যাবে। খাবার রিজার্ভ কত, এটা নিয়েও দোষ আছে। নানান বিষয়ে অর্থনীতির অবস্থা খুব খারাপ। যেমন এই যে দেখেন যে সবকিছু দাম বাড়ছে, জ্বালানির মূল্যবৃদ্ধির চেইন ইফেক্ট পড়ছে, গ্যাসের দাম বাংলাদেশের ইতিহাসে এত বেশি কখনো হয়নি, এবং জ্বালানি তেলের দাম এত বেশি কখনো হয়নি, এটার কমবে না। অবশ্যই সবকিছু দাম বাড়বে, এভাবে বাড়বে, জনগণের জীবন নাবিশ্বাস হয়ে উঠবে, মানুষের ইনকাম পারবে না, ভয়াবহ অবস্থা তৈরি হবে। সেখানে সামনে বিদ্যুৎ উৎপাদন, শিল্প কারখানার উৎপাদনও বন্ধ হয়ে যাওয়ার একটা পরিস্থিতি তৈরি হতে পারে। এই পরিস্থিতিতে বিএনপি অস্থির হয়ে চারদিকে ডলারের জন্য ছুটছে, বিশ্বব্যাংকের হাত ধরছে, পা ধরছে, IMF এর হাত ধরছে, পা ধরছে, তাদেরকে আব্বা ডাকছে যে আব্বা আপনি যা বলবেন সেটা শুনবো। এর মধ্যে আবার বিশ্বব্যাংক IMF এর যে দৃষ্টিভঙ্গি, তার সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক হয়ে ব্যাংক খাতে আবার পুরনো লুটেরাদের জায়গা দেওয়ার সেটেলমেন্ট অলরেডি করে ফেলেছে, এসালামকে ফিরিয়ে দেওয়ার জন্য আইন পাশ করে ফেলেছে। যদিও জামাত এসালামকে আর আসতে দিবে না, জামাত রক্ত দিয়ে হলো এসালামকে বাংলাদেশের মাটি থেকে উৎখাত করবে। ইসলামী ব্যাংক নিয়ে জামাতের লোকজন অনেক কিছু করবে, কিন্তু এসালামের হাতে মালিকানা দিতে দিবে না। লিখে রাখেন, মতিঝিলে আগুন জ্বলবে, দিলকুশায় আগুন জ্বলবে, কিন্তু এসালামের হাতে মালিকানা জামাতের লোকজন দিতে দিবে না। দিস ইজ ফাইনাল। তো সেই জায়গায় এসালাম ইস্যুতে তো এই ব্যাংক খাতের কাঙ্ক্ষিত সংস্কার না হয় তো IMF বিশ্বব্যাংক 1 পয়সাও দিবে না, $1 দিবে না, নাম্বার 1। দ্বিতীয় হচ্ছে তারেক রহমানের যে ফ্যামিলি কার্ড, তারেক রহমানকে এখন কার্ড বাবা বলা হচ্ছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শিশু মুক্তিযোদ্ধা কার্ড বাবার যে কেরামতি, এইসব কেরামতি সরাসরি খেয়ে দেওয়ার ঘোষণা দিয়েছে IMF। তারা বলছে এইসব কার্ড মার্ট এটা একটা ফাজলামি, আপনারা এই কার্ডের নামে বাটপারি করবেন, ফটকাবাজি করবেন, আর আমরা আপনাদেরকে পয়সা দিব, এটা হতে পারে না। ভালো ঝামেলা লেগে গেছে। এর মানে বিদ্যুৎ উৎপাদনের জন্য, কাঁচামাল আমদানির জন্য বা মিনিমাম শিল্প কারখানা উৎপাদন অব্যাহত রাখার জন্য যে পরিমাণ ডলার লাগবে, সেই পরিমাণ ডলার খয়রাত কিংবা ঋণ পাচ্ছে না। জাপান এই যুদ্ধ পরিস্থিতি থেকে তার বন্ধু রাষ্ট্রগুলোকে উত্তরণের জন্য $10 বিলিয়ন ঘোষণা দিয়েছে। $10 বিলিয়ন সবটাই চায় বাংলাদেশ, অথচ জাপানের যে বন্ধু রাষ্ট্র তাদের তালিকা করলে $1 বিলিয়ন বাংলাদেশের ভাগ্যে জুটবে না, সেখানে $10 বিলিয়ন চায়, মানে মাথা খারাপ হয়ে গেছে। যেমন একজন এলাকার ধনী, সে জাকাত দিবে, ভিক্ষুকে টাকা দিবে, কারণ এলাকায় জাকাত দেয় তো শত শত লোক। এখন একজন গরিব বললো যে আমাকে সব দিতে হবে, মামুনের আবদার, কখন মামুনের আবদার করে যখন তার মাথা খারাপ হয়ে যায়। এরকম বিএনপি সরকার মাথা খারাপ হয়ে গেছে, জাপানের কাছে $10 বিলিয়ন সব চাই, সে কিভাবে দিবে? এরপরে এই যে কার্ড পরিস্থিতি নিয়ে বেকায়দা করেছে, আমির খসরুরা নাকানি জুবানি খাচ্ছে, কোনো গ্রিন সিগন্যাল, কোনো সুখবর মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বারে দ্বারে ঘুরে নাই, এবং ওয়াশিংটনের সাথে মারাত্মক দূরত্ব তৈরি হয়ে গেছে। ওয়াশিংটন নিজেই আছে বেকায়দায়, দৌড়ের উপর, সে নিজে আবার হেল্প করবে কি?
তো অবস্থা খুবই খারাপ, সবকিছু মাখিয়ে ফেলেছে। এভাবে দেশ চালানো যায় না, এভাবে একটা রেজিম ক্ষমতায় থাকতে পারে না। তো বুঝতে পারছেন যে বিএনপির অবস্থা কতটা নড়বড়ে। বিএনপিকে ফু দিলেই বিএনপি পড়ে যাবে, এতটাই নড়বড়ে তাদের অবস্থা। সেক্ষেত্রে আবার জামাত এনসিপি রাজপথে নেমে গেছে, আবার এনসিপিতে আওয়ামী লীগের লোকজন জয়েন করা শুরু করেছে, বিএনপির লোকজন জয়েন করা শুরু করেছে। পরিস্থিতির সামনে যে কি হবে বিএনপি কল্পনাও করতে পারবে না। তো এক্ষেত্রে দেখেন পরিস্থিতি কোথায় গিয়েছে। চীনের উদ্দেশ্যে ঢাকা সালের মির্জা ফখরুল, ওদিকে আমির খসরু মাহমুদ চৌধুরীরা যুক্তরাষ্ট্রে নাকানি চুমানি খাচ্ছে এবং খলিল রহমান সব জায়গায় নাকানি চুমানি খাচ্ছে, ভারত থেকে খালি হাতে ফিরে আসছে, কিছুই পাচ্ছে না। বাধ্য হয়ে এখন চীনের উদ্দেশ্যে ঢাকা ছাড়ছেন মির্জা ফখরুল। কিছুদিন আগে বিএনপির উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল বেইজিং গেছে, তার সাথে মির্জা ফখরুল যান নাই, এখন আলাদাভাবে যাচ্ছেন। এর মানে আমেরিকার লাত্তি খেয়ে, বিশ্বব্যাংক IMF এর লাত্তি খেয়ে, কাঠবাবার কেরামাতি বিরুদ্ধে IMF বিশ্বব্যাংকের অবস্থানের পর এখন বাধ্য হয়ে অসহায় নিরুপায় ভিক্ষার জন্য চীন যাচ্ছেন, বেজিং যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর চীন এতটা বোকা না যে বিএনপি ভারত আমেরিকার, দ্যাট মিনস চীনের শত্রুর হাত ধরে ক্ষমতা এসেছে। নির্বাচনে কারচুপি করে আমেরিকা, ভারত এবং মার্কিন ডিভিস্টেড যে বিএনপিকে ক্ষমতায় এনে দিয়েছে, যে তারেক রহমান নরেন্দ্র মোদী গ্রিন সিগন্যালে লন্ডন থেকে বাংলাদেশে এসেছেন, সেই বিএনপিকে চীন জাগিয়ে ধরবে এটা অসম্ভব। হ্যাঁ, এখন এই যে অসহায় অবস্থা, বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যাওয়ার উপক্রম, উৎপাদন ব্যবস্থা, শিল্প কারখানা বন্ধ হয়ে যাওয়ার, হাজার হাজার গার্মেন্টস অলরেডি বন্ধ হয়ে গেছে। এই পরিস্থিতি থেকে বাংলাদেশকে বাঁচাতে পারে একমাত্র চীন। তারা এখন সাপোজ বাংলাদেশের জন্য এখন মোটামুটি $20-25 বিলিয়ন হলে মোটামুটি হাফ ছেড়ে বাঁচে, বাংলাদেশের মানুষ বেঁচে যায়, একটা দুর্ভিক্ষের হাত থেকে বেঁচে যায়, একটা ডিজাস্টার থেকে আমরা বাঁচতে পারি। এখন এই $20 বিলিয়ন বা $25 বিলিয়ন এটার একটা বড় অংশ চীন যোগান দিতে পারে। এই সক্ষমতা শুধু চীনের আছে, চীন চাইলে সম্ভব। এবং চীন এই ভারত এবং আমেরিকার দালালকে কখনোই দিবে না, একমাত্র তখনই দিবে বা শর্ত দিতে পারে চীন বিশ্বাস করে বা চীনের সাথে স্ট্র্যাটেজিক সম্পর্ক জামাতের সঙ্গত কারণে। যে জামাত যদি সরকারে থাকে, জামাতকে যদি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় দেওয়া হয়, তো ওই সরকারের অংশ জামাতকে। এবং এই সরকার দেখেন চীনপন্থী কেউ কিন্তু নাই, আমির খসরু ভারতপন্থী, আমেরিকাপন্থী খলিল রহমান। চীনপন্থী ছিল কে কে আমি বলি। চীনপন্থী সবচেয়ে বড় নেতা, ডেসপারেট নেতা বিএনপির চীনপন্থী সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। লুৎফুজ্জামান বাবর কিন্তু বিএনপি সরকারে ধুনছে, তাকে কোনো পদ পদবি দেওয়া হয়নি, কোনো পোর্টফোলিও দেওয়া হয়নি, মন্ত্রী পরিষদে নেওয়া হয়নি। আলতাফ হোসেন চৌধুরী, তাকে স্পিকার বানানোর কথা ছিল, স্পিকার বানানো হয়নি। তার মানে চীনপন্থীদের একদম হেভিওয়েট চীনপন্থী নেতাদের চূড়ান্ত পর্যায়ে ধুনচে বানিয়ে রাখা হয়েছে। এর মানে চীন কাকে বিশ্বাস করে দিবে? আওয়ামী লীগ সরকার কিন্তু চীনপন্থী ছিল, যেমন দিলীপ বড়ুয়া ছিল, আবার সাবেক যোগাযোগ মন্ত্রী আবুল হোসেন ছিল প্রয়াত, আল্লাহ তাকে জান্নাত নসিব, অত্যন্ত ভালো মানুষ ছিলেন। তো সেখানে বিএনপিতে চীনপন্থী কেউ নাই। তো বিএনপি যতই মির্জা ফখরুল বেজিং ভিক্ষা চাইতে যাক, কাজ হবে না। চীন বাংলাদেশকে জাগিয়ে বাঁচাতে পারবে বা বাঁচাবে যদি জামাতকে সাথে নিয়ে জাতীয় সরকার গঠন করা হয়। এভাবে মাঝপথে জামাত ক্ষমতায় আসতে পারে। সুপ্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখলেন এবং সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা মনোযোগ সহকারে শুনলেন। দর্শক, এই ভিডিওটি থেকে কি জানলেন আপনার গুরুত্বপূর্ণ মতামতটা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন এবং প্রতিনিয়ত আপডেট গরম খবর হতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন একটা ভিডিওতে।